2006 সালে ইন্ডিয়ায় ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। একটা ছোট্ট গ্রামের 11 জন ছেলে একসাথে একদিন ইন্ডিয়ার ভেতরকার একটা ফেমাস জায়গায় ট্যুরে যায়। সেখানে যাওয়ার পর তাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা হয়তো তারা স্বপ্নেও ভাবেনি। গ্রুপের একটা ছেলে সেখানে থাকা একটা গর্তের ভেতর পড়ে যায়। সেটা কোনো সাধারণ গর্ত ছিল না, গর্তটাকে শয়তানের রান্নাঘর নামে ডাকা হতো। সেই গর্তে আজ পর্যন্ত যারাই পড়েছে তারা কোনোদিন ফিরে আসেনি। ওই জায়গাটার এমন অদ্ভুত নাম হওয়ার পেছনে কারণ কি? আর ওই ছেলেগুলো কি তাদের বন্ধুকে উদ্ধার করতে পারবে ওই শয়তানের রান্নাঘর থেকে? এই প্রশ্নগুলোরই উত্তর জানবো আমাদের আজকের গল্পে। আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি মঞ্জুমল বয়েজ এর গল্পটা। এটা কিনা 2006 সালে ঘটে যাওয়া একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। তার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আপনার কল্পনাকেও হার মানাবে। শুধু তাই নয়, গল্পটা দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আসল বন্ধুত্ব কেমন হওয়া উচিত। তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা একজন ড্রাইভারকে দেখতে পাই। সে গ্রামের একটা ছোট্ট হোটেলে খেতে গিয়েছিল। খাওয়া শেষে বিল পরিশোধ করার সময় তার চোখ পড়ে একটা নিউজ পেপারের দিকে। নিউজটা দেখে লোকটা ভীষণ অবাক হয়। এরপর যখন সে হোটেলের মালিককে ওই নিউজটা দেখায় তখন হোটেলের মালিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর ওই ড্রাইভার, হোটেলের মালিক এবং সেখানে থাকা আরো কয়েকজন সেই গ্রামের গির্জাটার দিকে যেতে শুরু করে। সেখানে পৌঁছে একজন গির্জার ভেতরে ঢুকে যায় আর বাকিরা গ্রামের অন্যদেরকে খবর দিতে বেরিয়ে পড়ে। কিন্তু তারা কি এমন দেখেছিল সেই নিউজ পেপারে, আর কেনই বা তারা এত হুলস্থুল শুরু করলো, সেটা জানার জন্য আমাদেরকে কয়েকদিন আগের ঘটনা জেনে আসতে হবে। বেশ কিছুদিন আগে মঞ্জুমল গ্রামের একটা বিয়েতে গ্রামের সবাইকে ইনভাইট করা হয়। সেখানে আমরা সুধী নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তার 11 জন বন্ধুকে নিয়ে ওই বিয়েতে গিয়েছিল। আর ওই 11 জন সব সময় একসাথেই থাকতো। তাদের গ্রুপটাকে মঞ্জুমল বয়েজ নামে ডাকা হতো, কারণ তারা সবাই মঞ্জুমল গ্রামেরই বাসিন্দা ছিল। সেখানে সবাই অনেক আনন্দ করছিল। এরই মাঝে সুধীর সাথে তার এক বন্ধু প্রসাদের দেখা হয়। কথায় কথায় সুধীর জানতে পারে যে প্রসাদ একজন ড্রাইভার, টেকারে গাড়ি চালায়। সেটা শুনে সুধীর ভীষণ খুশি হয়, কারণ এরপর থেকে তাদের গ্রুপ যদি কোনো ট্যুরে যায় তাহলে প্রসাদের সাথেই যেতে পারবে। এরপর সে প্রসাদকে জানায় যে তারা কিছুদিনের মধ্যেই একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করছে। তখন প্রসাদ তাকে নিজের নাম্বারটা দিয়ে দেয়, যাতে কোনো প্রয়োজন পড়লে সুধীরা তার সাথে যোগাযোগ করতে পারে। এরই মাঝে মঞ্জুমল বয়েজের সাথে গ্রামের অন্য একটা গ্রুপের হঠাৎ ঝগড়া বেঁধে যায়, কারণ তারা একদিন প্রতিযোগিতায় মঞ্জুমল বয়েজের কাছে হেরে গিয়েছিল। তাই সেই রেশ ধরে তারা আজ মঞ্জুমল বয়েজের সাথে ঝগড়া শুরু করে। তখন মঞ্জুমল বয়েজের একজন মেম্বার কুটান গিয়ে তাদেরকে থামায়, আর ঝগড়া মেটানোর জন্য সেই বিয়ের বাড়িতেই দুই গ্রুপের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঞ্জুমল বয়েজ যথাসম্ভব চেষ্টা করে প্রতিযোগিতা জেতার জন্য, কিন্তু দুঃখের বিষয় তারা জিততে পারে না। ব্যাপারটা মেনে নিতে কুটানের একটু কষ্ট হয়, কারণ সে তাদের গ্রুপের সব থেকে সিনিয়র মেম্বার। তাছাড়া মঞ্জুমল বয়েজ ওই গ্রুপ থেকে সব দিক দিয়ে এগিয়ে। হয়তো সেদিন বিয়ের অনুষ্ঠানে বেশি মাত্রায় ড্রিঙ্কস করার কারণে তারা বিষয়টা সামলাতে পারেনি। যাই হোক, কুটান সেখানে কোনো রকম বাজে রিয়া করে না। পরদিন সব বন্ধুরা বসে যখন গল্প করছিল তখন তাদের গ্রুপের একজন সবাইকে সেই গ্রুপের কিছু ছবি দেখায় যাদের সাথে তাদের ঝগড়া বেঁধেছিল। ওই ছেলেগুলো ট্যুরে গিয়ে অনেক ছবি তুলেছে। সেটা দেখে মঞ্জুমল বয়েজের একটু খারাপ লাগে, কারণ তারা তো প্রায় সময় ট্যুরে যেত, কিন্তু কখনো সেভাবে ছবি তোলা হয়নি। তাই তারা সিদ্ধান্ত নেয় যে এবার তারা ট্যুরে গেলে অনেক ছবি তুলবে। প্রথমে তারা গোয়া যাওয়ার প্ল্যান করে, কিন্তু গোয়া অনেক দূর হওয়ায় সবাই সেখানে যেতে রাজি হচ্ছিল না। তাছাড়া সেখানে যেতে গেলে অনেক খরচও পড়ে যাবে। তাই তারা অনেক ভেবে চিন্তে গোদাইকানাল নামের একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা কিনা তামিলনাড়ুরই একটা হিল স্টেশন ছিল। সবকিছু ফাইনাল হওয়ার পর সুধীর প্রসাদকে তাদের সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, আর প্রসাদও রাজি হয়ে যায়। পরদিন ট্যুরের প্ল্যানিং করার সময় সুভাষ নামের তাদের এক বন্ধু জানায় যে সে ট্যুরে যেতে পারবে না, কারণ সেদিন তাকে দাদি বাড়ি যেতে হবে। তবে কুটান তার কথা শুনে বুঝে যায় যে সে আসলে টাকার সমস্যার কারণে যেতে চাইছে না। তাই কুটান সরাসরি তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে বলে যে তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, সেসব আমরা দেখে নেব, কিন্তু তোমাকে ছাড়া আমরা ট্যুরে যেতে চাই না। সেটা শুনে সুভাষ যেতে রাজি হয়ে যায়। তার মা যদিও সুভাষকে যেতে দিতে রাজি হচ্ছিল না, তবুও ছেলের খুশির কথা ভেবে সে রাজি হয়ে যায়। এরপর তারা ট্যুরের সব গোছগাছ করতে শুরু করে। তবে তাদের রওনা হওয়ার ঠিক আগের দিন তাদের বন্ধু সুদীপের হঠাৎ একটা জরুরি অফিসিয়াল কাজ পড়ে যায়। তাই সে ইচ্ছা থাকা সত্ত্বেও বন্ধুদের সাথে ট্যুরে যেতে পারে না।
মানজুমাল বয়েজ তখন ট্যুরটা ক্যান্সেল করে দিতে চায়, কিন্তু সুদীপ তাদেরকে বোঝায় যে শুধুমাত্র তার একার জন্য ট্যুর ক্যান্সেল করা উচিত হবে না, সে না হয় পরের বার চলে যাবে, কি আর করার। তারা বাধ্য হয়ে তখন সুদীপকে ছেড়ে ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় তারা অনেক মজা করে। রাস্তার পাশ থেকে তারা একটা গানের সিডিও কেনে, যেটা শুটিং গোদাইকানালে হয়েছিল। সেই গান শুনতে শুনতে তারা গোদাইকানালে পৌঁছে যায়। সেখানে তারা অনেক ঘোরাঘুরি করে আর অনেক আনন্দ করে, সেই সাথে তারা এবার অনেক ছবিও তোলে। এরপর যখন তারা সেখান থেকে ফেরার উদ্দেশ্যে রওনা হয়, তখনই তাদের মধ্যে একজনের মনে পড়ে যায় যে তারা তো আসল জায়গায় ঘুরতে ভুলে গেছে। সেটা মূলত একটা গুহা ছিল, যেখানে ওই গানের শুটিং হয়েছিল। তখন তারা সবাই সেই গুহার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে তারা পাশের একটা দোকান থেকে কিছু হালকা খাবার কিনে গুহায় যেতে শুরু করে। গুহাটা মেইন রোড থেকে বেশ খানিকটা ভেতরে ছিল, তাই প্রসাদ তাদের সাথে যেতে রাজি হয় না। তখন তারা প্রসাদকে গাড়িতে রেখে গুহার দিকে চলে যায়। যাওয়ার সময় গ্রুপের একটা ছেলে সবাইকে জানায় যে ওই গানের শুটিং হওয়ার পর থেকে ওই গুহাটার নাম গুনাহ কেভ রাখা হয়েছে। কথাটা বলতে বলতেই তারা সেই গুহার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে গুহাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর সেই এরিয়াটাকে রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। সেটা দেখে সুধী খুব অবাক হয়, কারণ এর আগেও সে ওই জায়গায় গিয়েছে। আগের বার যখন সে গুহায় গিয়েছিল তখন সেটা সবার জন্য উন্মুক্ত ছিল। যাই হোক, তারা যেহেতু ওই গুহা দেখার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, তাই রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও তারা লুকিয়ে লুকিয়ে সেখানে ঢুকে পড়ে। গুহার কাছে গিয়ে তারা দেখে সেখানকার দেওয়ালে অনেকেই তাদের নাম আর নিজেদের গ্রামের নাম লিখে রেখেছে। তাই মানজুমাল বয়েজও নিজেদের গ্রুপের এবং তাদের গ্রামের নাম সেখানে লিখে দেয়। এরপর তারা গুহার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে গভীরে যেতে শুরু করে। অনেকটা ভিতরে যাওয়ার পর তারা সেখানে অনেকগুলো কঙ্কাল পড়ে থাকতে দেখে। সেগুলো দেখে তাদের গ্রুপের কৃষ্ণা নামের ছেলেটা বলে ওঠে, এগুলো নিশ্চয়ই কোনো বাচ্চার খেলনা হবে। আসলে কৃষ্ণাও এর আগে সেখানে বেড়াতে গিয়েছে, কিন্তু তখন সে এসব খেয়াল করেনি। হয়তো এমনটাও হতে পারে যে সে এর আগে এত দূর আসেওনি কখনো। তো ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সুভাষ নামের ছেলেটা হঠাৎ সেখানকার একটা বড় গর্তের ভেতর পড়ে যায়। পড়ার সময় সে চিৎকার করে তার বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু বাকি বন্ধুরা মনে করে যে সুভাষ হয়তো তাদের সাথে মজা করছে, হয়তো তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই তারাও মজা করে জোরে জোরে সুভাষকে ডাকতে শুরু করে আর তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। কিন্তু যখন সুভাষের কোনো রেসপন্স আসে না, তখন তারা ভীষণ ঘাবড়ে যায়। তারা আবারও চিৎকার করে সুভাষকে ডাকতে শুরু করে, কিন্তু তাতেও সুভাষ কোনো সাড়া দেয় না। তবে সেই চিৎকার শুনে গুহার বাইরে থাকা পাখিগুলো ভয়ে উড়তে শুরু করে। সেটা দেখে সেখানকার একজন গার্ড বুঝে যায় যে কেউ হয়তো লুকিয়ে ওই এরিয়াতে ঢুকে পড়েছে। এদিকে মানজুমাল বয়েজ বুঝে উঠতে পারছিল না যে তারা এখন কি করবে, সুভাষকে সেখান থেকে কিভাবে বের করবে। এটাও জানতো না যে ওই গর্তের গভীরতা কতটুকু। তাই তারা একটা পাথর নিয়ে ওই গর্তের ভেতর ফেলে দেয়, যাতে সেটার মাধ্যমে তারা গর্তের গভীরতার সম্পর্কে আইডিয়া করতে পারে। পাথরটা ফেলার অনেকটা সময় পর গিয়ে তারা আওয়াজটা শুনতে পায়। সেখান থেকে তারা বুঝতে পারে যে ওই গর্তটা আসলে অনেক গভীর। সুভাষের বন্ধুরা তখন ভীষণ ঘাবড়ে যায় আর ভাবতে শুরু করে যে সুভাষ হয়তো বেঁচে নেই। এমন সময় সেখানে ওই গার্ড চলে আসে। তখন মানজুমাল বয়েজ তাকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর গার্ড বলে, ওই গর্তের ভেতর আজ পর্যন্ত যারা পড়েছে তারা কেউ ফিরে আসেনি, তোমাদের বন্ধুও হয়তো মারা গেছে। এই ওর আশা ছেড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাও, নাহলে তোমাদের সাথেও বড় কোনো অঘটন ঘটতে পারে। কিন্তু মানজুমাল বয়েজ সেখান থেকে যেতে রাজি হয় না। তারা জিদ ধরে বসে যে তারা যেভাবেই হোক সুভাষকে বাঁচিয়ে আনবেই। এরপর তারা বাইরে থাকা ভিজিটরদের কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে কয়েকজন সাহায্য চাইতে চলে যায়, কিন্তু দুঃখের বিষয়ে কেউ তাদের সাহায্য করতে রাজি হয় না, কারণ সবাই কম বেশি ওই গুহা এবং সেই গর্তের ব্যাপারে জানতো। তখন তাদের মধ্যে কয়েকজন ফরেস্ট অফিসারকে খুঁজতে যায়, যাতে তার কাছ থেকে কিছু সাহায্য পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ফরেস্ট অফিসারকেও সেখানে খুঁজে পায় না। তখন তারা আর কোনো উপায় না পেয়ে সেই দোকানে চলে যায় যেখান থেকে তারা গুহায় ঢোকার আগে খাবার কিনেছিল। সেখানে গিয়ে তারা সেই দোকানদারকে সবকিছু খুলে বলে আর তার কাছে সাহায্য চায়। সবকিছু শোনার পর দোকানদারও সেই একই কথা বলে যে তাদের বন্ধু হয়তো মারা গেছে, তাই তাদেরও সেখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু মানজুমাল বয়েজ তার কথা মানতে চায় না। দোকানদার প্রথমে তাদের সাহায্য করতে রাজি হয় না, কিন্তু ওই ছেলেগুলো তাকে এত অনুরোধ করে যে তার পক্ষে আর না করাও সম্ভব হয় না। সে ওই ছেলেগুলোর সাথে বেরোতেই যাবে, এমন সময় দোকানদারের মেয়ে সেখানে চলে আসে। এসে তাদেরকে বলে, তোমরা পুলিশের কাছে সাহায্য নিচ্ছ না কেন?
তোমাদের এখন উচিত পুলিশকে বিষয়টা জানানো, হয়তো তারা তোমাদের কোনো সাহায্য করতে পারবে। সেটা শুনে গ্রুপের দুটো ছেলে দৌড়ে চলে যায় মেইন রোডে, গিয়ে প্রসাদকে সবকিছু জানায়। প্রসাদ তখন তাদের নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে গ্রুপের অন্য একটা ছেলে ওই দোকানদারকে নিয়ে গুহার দিকে যেতে শুরু করে। দোকানদারের ধারণা ছিল যে ওই গুহার ভেতর হয়তো ভূত বা প্রেত আত্মা আছে, তাই সে ওই জায়গায় যেতে ভীষণ ভয় পাচ্ছিল। তবুও সে মনে সাহস জুগিয়ে ছেলেটার সাথে চলে যায়। আর যাওয়ার সময় সে সাথে করে লেবু আর মরিচ নিয়ে যায়, যাতে কোনো খারাপ শক্তি তাদের কাছে না আসতে পারে। তারা গর্তের কাছে পৌঁছতে না পৌঁছতেই আকাশে ঘন কালো মেঘ করে আসে, আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামে। তখন ভিজিটাররা সেখান থেকে চলে যায়, শুধু যায় না মঞ্জুমাল বয়েজ এবং তাদের সাথে থাকা সেই দোকানদার। তাদের মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে তারা ওই গর্তের ভেতর থেকে সুভাষকে বের করে আনবে। ততক্ষণে প্রসাদও বাকিদের নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা যখন ইন্সপেক্টরকে সব কথা খুলে বলে, তখন সেও সেই একই কথা বলে, সুভাষ নিশ্চয়ই এতক্ষণে মারা গেছে। ওর কথা ভেবে কোনো লাভ নেই, কারণ একবার যে ওই গর্তে পড়ে সে আর কখনো ফিরে আসে না। তাই ওই গর্তকে ডেভিলস কিচেন অর্থাৎ শয়তানের রান্নাঘর নামে ডাকা হয়। এরই মাঝে অন্য একজন অফিসার এসে তাদেরকে জেরা করতে শুরু করে যে সেটা রেস্ট্রিক্টেড এরিয়া হওয়া সত্ত্বেও তারা কেন ওই জায়গায় গেছে। পুলিশ তখন ওই ছেলেগুলোকে সন্দেহ করতে শুরু করে। তারা ধরে নেয় যে ওই ছেলেগুলো অর্থাৎ মঞ্জুমাল বয়েজই হয়তো ইচ্ছাকৃত সুভাষকে মারার জন্য ওই গর্তের ভিতর ফেলে দিয়েছে। হয়তো তাদের সাথে সুভাষের কোনো শত্রুতা ছিল। অবশ্য এটা ভাবাও অস্বাভাবিক কিছু নয়, কারণ বর্তমানে তো এমন ঘটনা অহরহ হচ্ছে। যাই হোক, এসব নিয়ে পুলিশ স্টেশনে হাঙ্গামা শুরু হয়ে যায়। তখন প্রসাদের সাথে থাকা ছেলেটা পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে তাদের ধারণা সম্পূর্ণ ভুল। তারা তাদের বন্ধুকে অনেক ভালোবাসে। সেই সাথে পুলিশকে তাদের সাথে যাওয়ার জন্য কনভিন্স করতে থাকে। অন্যদিকে ওই দোকানদারের কাছ থেকে মঞ্জুমাল বয়েজ জানতে পারে যে মুক্তিযুদ্ধের পর থেকে ওই গুহার ভেতর মোট 13 জন মানুষ পড়েছে, কিন্তু তাদের মধ্যে কেউই আর ফিরে আসেনি। এসব শুনে ছেলেগুলো ভীষণ টেনশনে পড়ে যায়। এরই মাঝে কুট্টান লক্ষ্য করে যে অতিরিক্ত বৃষ্টির কারণে ওই গুহার ভেতর পানি ঢুকতে শুরু করেছে। তাই সে দ্রুত গিয়ে সেই পানি আটকানোর চেষ্টা শুরু করে। সে গিয়ে গর্তের পাশে শুয়ে পড়ে, যাতে পানি ভেতরে না ঢুকতে পারে। তখন তার দেখা দেখি বাকিরাও পানি আটকানোর জন্য গর্তের চারপাশে শুয়ে পড়ে, কারণ একা কুট্টানের পক্ষে তো আর পানি আটকানো সম্ভব নয়। এরই মাঝে সেখানে ফরেস্ট অফিসারও চলে আসে, আর এসেই সে ওই ছেলেগুলোকে সেখান থেকে তাড়াতে শুরু করে। কিন্তু কুট্টান আর বাকিরা কোনো মতেই সুভাষকে ফেলে সেখান থেকে যেতে রাজি হয় না। এদিকে আমরা দেখতে পাই প্রসাদ সেই ইন্সপেক্টরকে নিয়ে গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে ইন্সপেক্টর তাদের সাথে শুধুমাত্র ফর্মালিটি পালন করার জন্যই যাচ্ছিল, কারণ সে মনে মনে ধরেই নিয়েছিল যে সুভাষকে ওই গুহা থেকে বের করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে স্ন্যাক্স খেতে শুরু করে। সুভাষকে নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। অন্যদিকে আমরা সুভাষকে দেখতে পাই, যে কিনা ওই গুহার ভেতরে একটা পাথরের ওপর মুমূর্ষু অবস্থায় পড়েছিল। তার এতটা শক্তি ছিল না যে সে চিৎকার করে তার বন্ধুদের কাছে সাহায্য চাইবে, আর ডাকতে চাইলেও হয়তো বা এত গভীর থেকে তার কথা কেউ শুনতেও পারবে না। এমন সময় ওই ইন্সপেক্টর সেখানে গিয়ে ওই গর্তটা দেখে ভয়ে বলে ওঠে যে আমি তোমাদের কোনো রকম সাহায্য করতে পারবো না, আমার প্রাণের মায়া আছে বাবা। সেটা শুনে গ্রুপের ছেলেরা হাউমাউ করে কাঁদতে শুরু করে আর চিৎকার করে সুভাষকে ডাকতে থাকে। সৌভাগ্যবশত এবার সুভাষের কান পর্যন্ত তাদের ডাকটা পৌঁছায়। তাই সুভাষও নিজের সবটুকু শক্তি দিয়ে গর্তের ভেতর থেকে তার বন্ধুদেরকে ডাকতে শুরু করে। সুভাষের ডাক শুনে গর্তের বাইরে থাকা সবাই হতবাক হয়ে যায়, কারণ এই প্রথম ওই গর্তের ভেতর থেকে জীবন্ত মানুষের হদিশ পাওয়া গেছে। এরপর দ্রুত রেস্কিউ টিমকে খবর পাঠানো হয়। তবে রেস্কিউ টিমের হেড সেখানে পৌঁছে সাফ সাফ জানিয়ে দেয় যে তারা সুভাষকে গর্ত থেকে তোলার জন্য বেশি কষ্ট করতে পারবে না, কারণ একে তো গর্তটা অনেক বেশি গভীর, তার উপর আবার ওই গর্তের ভেতরে অনেকগুলো খাদও আছে। তাই তারা কেউই জীবনের ঝুঁকি নিয়ে ওই গর্তের ভেতর ঢুকতে রাজি হচ্ছিল না। তবে মঞ্জুমাল বয়েজ কোনো মতেই হার মানে না। তারা একাধারে সুভাষকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। এমন সময় আমাদেরকে অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে একদিন তাদের গ্রামের একটা বাচ্চা ছেলে নদীতে পড়ে যায়। ছেলেটা সাঁতার জানতো না, তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়েও যাচ্ছিল না। তখন কুট্টান নিজের জীবনের পরোয়া না করে নদীতে ঝাঁপ দিয়ে সেই ছেলেটাকে উদ্ধার করে। একবার ভেবে দেখুন, গ্রামের একটা বাচ্চার জন্য যদি সে নিজের জীবন বাজি রাখতে পারে, তাহলে কি সে নিজের বন্ধুকে মরার মুখে ফেলে রাখতে পারে? অবশ্যই না। তাই এবারও সে ঠিক একই কাজ করে। সুভাষকে বাঁচানোর জন্য সে নিজ থেকে এগিয়ে যায়, কিন্তু পুলিশ তাকে সেই গর্তে নামার পারমিশন দিতে চায় না। কুট্টানের কাছে প্রপার ট্রেনিং ছিল না,
আর প্রপার ট্রেনিং ছাড়া ওই গর্তে প্রবেশ করার মানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কিন্তু কুর্তানের কনফিডেন্স আর বন্ধুর প্রতি ভালোবাসা দেখে অবশেষে পুলিশ তাকে গর্তের ভেতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপর রেস্কিউ টিমের লোকেরা তার বডিতে একটা মোটা দড়ি বেঁধে দেয় আর তার হাতেও একটা দড়ি দিয়ে দেয়, যেটা তাকে নিচে গিয়ে সুভাষের বডির সাথে বাঁধতে হবে। পর কুর্তানকে ধীরে ধীরে নিচের দিকে পাঠানো হয়। গর্তের ভেতরের অবস্থা খুবই খারাপ ছিল। সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকার কারণে কুর্তানের দম বন্ধ হয়ে আসতে থাকে। তবুও সে হাল ছাড়ে না, ধীরে ধীরে নিচের দিকে যেতে শুরু করে। কিন্তু মাটি থেকে প্রায় 400 ফুট নিচে যাওয়ার পর হঠাৎ দড়ি শেষ হয়ে যায়, কিন্তু তখনও অনেকটা পথ বাকি ছিল। এখান থেকে আন্দাজ করা যায় যে গর্তটা ঠিক কতটা গভীর ছিল। দড়ি শেষ হয়ে যাওয়ায় পুলিশরা বেশ টেনশনে পড়ে যায়। তারাও এটা আইডিয়া করতে পারেনি যে গর্তটা এত গভীর হতে পারে। তখন তারা কুর্তানকে উপরে উঠে আসতে বলে, কিন্তু কুর্তান কোনোভাবেই সুভাষকে না নিয়ে উপরে উঠতে রাজি হয় না। সে রেস্কিউ টিমকে ওই দড়ির সাথে আরো কিছু দড়ি যুক্ত করতে বলে। পুলিশরা যদিও সেটা করতে চাচ্ছিল না, কিন্তু কুর্তানের কথায় তাদেরকে বাধ্য হয়ে রাজি হতে হয়। এরপর সেই দড়িটার সাথে আরো একটা দড়ি যুক্ত করে কুর্তানকে নিচের দিকে পাঠানো হয়। সৌভাগ্যবশত কিছু দূর যাওয়ার পর সে সুভাষের দেখা পায়, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। কুর্তান যখন বিষয়টা ওপরের সবাইকে জানায়, তখন সবাই এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে যে অন্তত সুভাষ বেঁচে তো আছে। এরপর কুর্তান অনেক কষ্টে সুভাষের বডিতে দড়িটা বেঁধে দেয় আর রেস্কিউ টিমকে ওপরের দিকে টেনে তুলতে বলে। কিন্তু ওজন বেশি হওয়ার কারণে হঠাৎ রেস্কিউ টিমের হাত থেকে দড়িটা ফসকে যায়। তখন মাঞ্জুমল বয়েজ গিয়ে দড়িটা ধরে ফেলে আর রেস্কিউ টিমের সাথে মিলে ধীরে ধীরে ওপরের দিকে টানতে শুরু করে। কিছুক্ষণ পর সুভাষকে সহ কুর্তান উপরে উঠে আসে। এদের দুজনকে জীবিত অবস্থায় দেখে সবাই ভীষণ খুশি হয়। এমন সময় ওই গ্রামের এক বৃদ্ধ মহিলা এসে সুভাষের পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, কারণ তার ধারণা মতে মৃত্যু থেকে ফিরে আসা মানুষ ঈশ্বরের সমান হয়। তো সুভাষের অবস্থা যেহেতু অনেক খারাপ ছিল, তাই তার বন্ধুরা দ্রুত তাকে নিয়ে হসপিটালের জন্য রওনা হয়। এরই মাঝে সেখানে মিডিয়ার লোকজন চলে আসে। তারা সেখানে কুর্তানের ইন্টারভিউ নেওয়ার প্রস্তাব জানায়। কুর্তানের সেসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে শুধুমাত্র সুভাষের কথাই ভেবে যাচ্ছিল। সে চাইলেই রাতারাতি ফেমাস হয়ে যেতে পারত, কিন্তু সেটা সে করে না। হসপিটালে ভর্তি করার পর সুভাষের মাকে খবর দেওয়া হয়, কিন্তু তাকে আসল ঘটনাটা জানানো হয় না। শুধু বলা হয় যে সুভাষ কোথাও থেকে পড়ে গিয়েছিল। সুভাষের মা তখন কুর্তানকে বকাঝকা করতে শুরু করে, তাকে আজে বাজে কথা বলতে শুরু করে, কারণ কুর্তানি তাকে বুঝিয়ে শুনিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। তাই তার ছেলের আজ এই অবস্থা। কিন্তু সে জানতো না যে কুর্তানি মূলত নিজের জীবনকে বাজি রেখে তার ছেলেকে বাঁচিয়েছে। কুর্তান চাইলেই তাকে সবটা জানিয়ে দিতে পারত, কিন্তু সে এমনটা করে না। সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। কিছুদিন পর গ্রামের একটা হোটেলের মালিক নিউজ পেপারে কুর্তান আর সুভাষকে নিয়ে একটা নিউজ দেখতে পায়। মানে খুব পরিষ্কারভাবে লেখা ছিল যে কিভাবে কুর্তানের কারণে সুভাষ ওই ভয়ঙ্কর জায়গা থেকে বেঁচে ফিরেছে। সেটা দেখে লোকটা অবাক হয়ে যায়, কারণ গ্রামের লোকেরা তো এই ব্যাপারে কিছুই জানতো না। তাই সে দ্রুত সুভাষের মায়ের কাছে যেতে শুরু করে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। লোকটা সুভাষের মায়ের কাছে গিয়ে সবটা খুলে বলার পর সুভাষের মা তার ভুল বুঝতে পারে। তৎক্ষণাৎ কুর্তানের কাছে গিয়ে তার কাজের জন্য ক্ষমা চায়। সেই সাথে তার ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। গ্রামের সবাই তখন কুর্তানের জয়গান করতে শুরু করে। এই ঘটনার পর ওই গুহার মুখটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কারোর সাথে এমন ঘটনা না ঘটে। এই ঘটনার 2 বছর পর কুর্তানকে তার সাহসিকতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। এই মুভিটা দেখার পর বন্ধুত্বের ব্যাপারে আমার কনসেপ্টটা একদম পাল্টে গেছে। বর্তমানে তো এমন বন্ধুত্ব খুঁজেই পাওয়া যায় না, আর যে পায় সে সত্যি অনেক লাকি। যেমন আজকের গল্পের মাঞ্জুমল বয়েজ, তারা যদি একে অপরকে সাহায্য না করতো, তাহলে হয়তো আজ সুভাষকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। আশা করি আজকের গল্পটা দেখে বন্ধুত্বের ব্যাপারে আপনার ধারণাটাও একদম পাল্টে যাবে। এর গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।